বেশি কারাবন্দী রয়েছেন। এই জন্য আমি ন্যায় বিচারের দাবিতে আজকে সংবাদ সম্মেলন ও তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছি। আমি আশিকুর রহমানের স্ত্রী সুরাইয়া নাহিদ। মেহেদী হাসান সজীব নামের এক প্রতারকের মিথ্যা ও হয়রানিমূলক মামলায় দীর্ঘদিন ধরে কারাভোগ করছেন নিরীহ ফার্নিচার ব্যবসায়ী আমার স্বামী আশিকুর হোসেন। সম্পর্কে মেহেদী হাসান আমার স্বামী আশিকুর হোসেনের আপন ছোট বোন জানায়। মেহেদী হাসান পুলিশের ঠিকাদার পরিচয় দিয়ে আমার স্বামী আশিকুর হোসেনের কাছ থেকে ৪৫ লক্ষ টাকা একটি স্ট্যাম্পের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন। তার কারণ হচ্ছে সে ব্যবসা প্রলোভন ও মুনাফার প্রলোভন দেখে ভাই নিচে দেন মুখ পুরা ঢেকে যাইতো। টাকা তো দূরের, মুনাফা তো দূরের কথা, ৪৫ লক্ষ টাকা সে না দেওয়ার জন্য নানান ধরনের তাল বাহানা শুরু করে, তারিখের পর তারিখ দিতে থাকে। তখন তাদের মধ্যে বাকবিতণ্ডা ও পারিবারিক সালিশ ও বৈঠকের মাধ্যমে মেহেদী হাসান আমার স্বামী আশিকুর হোসেনকে ৪১ লক্ষ টাকার একটি ডাক বাংলা ব্যাংকের চেক প্রদান করেন। একটি নির্দিষ্ট তারিখে আমার স্বামী আশিকুর হোসেন ডাক বাংলা ব্যাংকে গিয়ে তিনবার অ্যাকাউন্ট শূন্য পায়। তখন সে রাগান্বিত হয়ে মেহেদী হাসানকে পুলিশের কাছে মামলা দিবে বলে হুমকি দেয়। কিন্তু মেহেদী হাসান এতই চালাক যে সে অতি দ্রুততার সাথে শাহবাগ থানার একটা পরিচিত এফআইআর মাধ্যমে ২০২৫ সালের ২৫শে মার্চ রাত 12:30টায় আমার স্বামী আশিকুর হোসেনকে বাসার নিচ থেকে তুলে নিয়ে যায় এবং দীর্ঘ সময় তাকে কোনো হদিস না দিয়ে তাকে আটক করে রাখা হয়। পরবর্তীতে শাহবাগ থানা থেকে কল আসে যে শাহবাগ থানায় আমাদের উপস্থিত হতে বলে, কিন্তু ওই রাতে আমরা শাহবাগ থানায় কাউকে খুঁজে পাইনি, পুরো অন্ধকার ছিল। সকালবেলা শাহবাগ থানার এক ডিউটিরত অফিসার আমার স্বামী আশিকুর হোসেনকে মিথ্যা ৩টি ভিত্তিহীন মামলা দিয়ে কোর্টে চালান করে দেয়। তারপর দীর্ঘ ১ বছর আইনি লড়াই করে যখন আমি আমার স্বামী আশিকুর হোসেনকে উকিলের মাধ্যমে জামিন করাই এবং বেল বন্ডের কাগজ কারাগারে প্রেরণ করি, তার আগেই মেহেদী হাসান শাহবাগ থানা থেকে আরেকটি নতুন মামলা দিয়ে তাকে কারাগারে নতুন করে আটক করে দেন। এই হয়রানিমূলক মামলার কারণে আমি এখন আমার ছেলেকে নিয়ে চরম মানবিক, সামাজিক ও আর্থিক সংকটে ভুগতেছি। আর মেহেদী হাসান অর্থ আত্মসাৎ করে আমার স্বামী আশিকুর হোসেন নামে একটার পর একটা মামলা দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন কারাবন্দী থাকার কারণে আমার স্বামী আশিকুর হোসেন মানসিকভাবে চরমভাবে বিপর্যস্ত এবং শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়েছেন। এর প্রেক্ষিতে আমার পরিবার ও এলাকাবাসী আমাদের জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে জোর দাবি জানাচ্ছি, উক্ত মামলা সঠিক তদন্ত করে তদন্ত করা হোক, নিরীহ নিরপরাধ আশিকুর হোসেনকে মুক্তি দেওয়া হোক এবং প্রকৃত প্রতারকদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা ন্যায় বিচার চাই। একজন নিরপরাধ মানুষ যেন আর হয়রানির শিকার না হয় তার জোর দাবি জানাচ্ছি আমাদের নতুন সরকার জননেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। আজ সংবাদ সম্মেলনে আমি জানাচ্ছি, আইন
ও আদালতের পিছনে ছুটতে ছুটতে আজ আমি ক্লান্ত ও নিঃস্ব। মানবিক দৃষ্টিকোণ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ ও আকুল আবেদন, দ্রুত পদক্ষেপ গ্রহণ করে একজন নির্দোষ নাগরিককে মুক্তি দিয়ে আমার পরিবারকে এই দুঃসহ পরিস্থিতি থেকে উদ্ধার ও বিচার বিভাগীয় তদন্তের যে জোর দাবি করে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। আমি আশিকুর হোসেনের স্ত্রী সুরাইয়া নাহিদ। আপনি বলছেন যে যখন আপনার স্বামীকে গ্রেফতার করা হয় তখন কোনো মামলা দেওয়া হয়নি, জি। তাকে তুলে দেওয়া হয়। জি, জি। তারপর আপনি বলছেন তিনটি মামলা দেওয়া হয়েছে। জি। তিনটি মামলা দেওয়া হয়েছে, কিন্তু সেই মামলাগুলো থানায় হয়েছে, স্থানীয় থানায় হয়েছে, কিন্তু আপনার উচ্চ আদালতে এ নিয়ে কোনো অভিযোগ জানিয়েছেন? স্থানীয় থানায় হয়নি, আমার শাহবাগ থানায় হয়েছে। হ্যাঁ, সেটাই। আমার স্থানীয় থানা কিন্তু খিলগাঁও। জি, আমরা খিলগাঁওবাসী। আমি বলছি যে উচ্চ আদালতে আপনি গিয়েছেন কিনা? আমার ছেলে একটা মাত্র ছেলে আমার, ও ক্লাস 7 এ উঠেছে এবার। দীর্ঘ 1 বছর আমি আইনি লড়াই করতে করতে আমি এখন নিঃস্ব হয়ে গেছি। ওর পড়াশোনার খরচ চালানো আমার পক্ষে এখন আর নিঃস্ব হয়ে যাচ্ছে। আপনার ঘটনাটা তো আপনার এলাকায় ঘটেছে। জি, আপনার এলাকায় মামলা হওয়ার কথা, সেটা শাহবাগ থানায় মামলা হলো কেন? জি, জি, সেটাই আমাদের দাবি। শাহবাগ থানা কেন হবে? কোনো তদন্ত ছাড়াই। জি, আপনি একটা কিছু উল্লেখ করেছেন যে আপনার ওই মেহেদী হাসানের পরিচিত একজন এসআই ছিল, জি, জি। এসআই নাম কিন্তু আপনি উল্লেখ করেন। জি। অবশ্যই নামটা জানা কথা। আর জি। হচ্ছে তিনটি মামলার কথা বলা হয়েছে, তিনটি মামলার ধারাটা আপনি বলেননি। কোন মামলায় কিভাবে তাকে আটক করা হয়েছে এবং কবে কবে আটক করা হয়েছে, কবে থানায় মামলাগুলো হয়েছে? মামলার ধরনগুলো কি? মামলার ধরন কি জানানো হয়েছে? এলাকার সম্পত্তি যে শুধু তার তারিখটা আমি এখন অবসরপ্রাপ্ত জানাবো ওটা আমি আইনের বিষয়টা একটু আমি বলি। আমার রিলেটিভ হয়, গত বছর মে মাসে আমাদের কাছে বিষয়টা নিয়ে আসছে। তো আসার পরে এগুলো হলো প্রথম শাহবাগ থানায় একটা মামলা হলো 323, 324, 307 এইসব ধারাগুলো থানার পরে। ওই মামলাটা হলো ওই 80% 23 নম্বর আসামি 23। ওখানে মামলাটা করছে গত বছর মার্চে সম্ভবত 19 তারিখে করে 25 তারিখে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এই এজাহারে হলো যে এই একটা মামলা তার আছে, এটা ফেনাল কোর্টে যেটা ওই 323, 324। তো তার বিরুদ্ধে 23 নম্বর এজাহারের 23 নম্বর আসামি হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ যেটা আছে আমি করে দিয়েছি, এটা হলো ফেনাল কোর্টের 323 ধারা, মানে সিম্পল হার্ট বলতে তাকে মারতে চাইছে ভিকটিমকে, তখন হাতে আঘাত করছে। এটা ঘটনাটা এজাহারে দেখা আছে 2012 সালের মামলা, মানে 10 বছর পরে আপনার গত বছর মার্চে মামলাটা করছে। এরকমটা এজাহারের অভিযোগ। তো বিষয়টা নিয়ে আমরা প্রথমে ম্যাজিস্ট্রেট কোর্টে দাবি চেয়েছি, আমরা জুনিয়র অ্যাপ্রুভাল দিয়ে ওটা ম্যাজিস্ট্রেট কোর্টে রিজেক্ট হয়েছে। তারপর সেশন কোর্টের কাছে ওখানেও রিজেক্ট হয়েছে। আমরা হাইকোর্টে গেলাম। হাইকোর্টে গত বছর 1 জুন বের হওয়ার পরে আর একই সময় আমরা গসপোর্ট থেকে আরেকটা মামলা, যেটা হলো ওই যে আপনার ওখানে ময়লা গাড়ি পোড়ানোর মামলা, তাকে সমাবেশ করা হয়। তো সমাবেশের মামলা এগুলো আমরা নিম্ন আদালত থেকে জামিন পাই। তো দুটো মামলা জামিন হওয়ার পরে আমরা বেল লোন সাবমিট করি। এটা হাকিমপুর কারাগার তখন ছিল, ওখানে যাওয়ার পরে ওখান থেকে জানানো হলো যে না, তাকে আপনাদের হাইকোর্টের মামলা হয়েছে, এটা চেম্বার জজ চেষ্টা করে গেছে। তো চেম্বার জজ চেষ্টা করছে, এটা আমাদের মধ্যে আগে ছিল না। তারপর আর পরে শুনলাম যে তাকে সন্ত্রাস বিরোধী আরেকটা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এখানে একটা বিষয় লক্ষণীয় হলো যে শুধু একটা মামলায় এজাহার নামে আসে 23 নম্বর আসামি, যেটা আমরা হাইকোর্টে আমরা বেল করিয়েছি গত জুনে।
পরবর্তীতে ওই যে বাড়িতে পাঠানো গেল না, সাম্বার চেষ্টা করে ফেললেন। আর একটা মামলা জামিন থাকলো, সন্ত্রাস বিরোধী মামলা তখন আর বেল হয়নি, এটা পরে আমাদের মধ্যে আসছে। মানে তখন রিলিজ অর্ডার নিয়ে আমরা জেলখানায় পাঠালাম। তো তখন সন্ত্রাস বিরোধী মামলা আবার নতুন করে জামিন চাইতে হয়। এরপরে আমি তাদের যে 100 টাকার চেকটা আমার হাতে আসছে এবং ওই যে তখন যে সে একটা এগ্রিমেন্ট করছিল টাকা যদি দিয়ে দিবে, ওই কাগজগুলো পাওয়ার পরে আমি ভাবলাম যে সেই সময় একটা আইন করা হয়েছিল পেনাল কোডের 163 যে যেগুলো মিথ্যা হয়রানির মামলা তদন্ত অবস্থাতেই মানে আসামিকে অব্যাহতি দেওয়া হবে। একটু সামনে তাকান সবাই। তো আমি তখন এটা স্বরাষ্ট্র সচিব বরাবর একটা আবেদন করলাম, যেটা তাকে অব্যাহতি দেওয়া হোক, এই যেটা তার বিরুদ্ধে সে যুবলীগ পরিচয় দেওয়া হয়েছে, আসলে যুবলীগ বলো না, একটা পার্টির ব্যবসায়ী। আমরা তার ট্রেড লাইসেন্স দিলাম এবং তার যে 100 টাকার চেকটা, তারপর টাকা ফেরত প্রদানের যে একটা অঙ্গীকারনামা দিয়েছিল মেয়েদিয়া, তাদের এগুলো দিলাম, দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করলাম গত বছর জুলাই মাসে। তো ওখানে আর একই সময়ে আমি এবং আমার আরো দু একজন সহযোগী শাহবাগের ওসির কাছে গেলাম। তখন ওসি ছিল ওনার নাম সম্ভবত খালিদ। তো খালিদকে দেখালাম যে এটা তো যুবলীগ করে না, ফার্নিচার ব্যবসায়ী। তখন উনি ওই যে একজন আছে রাশেদুলকে ডাকে বলছে যে ওরা কোনো মামলা গ্রেফতার দেখাবেন না, ও তো আসলে কাগজপত্রগুলো ট্যাম্পারিং করা, যে এটা আসলে সে যুবলীগ না। কথা বলেছে যে যুবলীগের সে কেন্দ্রীয় কমিটির সদস্য, আবার কোন ফরওয়ার্ডিং আছে যে সে খিলগাতানা যুবলীগের প্রচার সম্পাদক। তো আমরা কাগজগুলো দেখলাম যে সে পুরোগুলো যে ওখানে ম্যানিপুলেট করা, ওখানে ওই সিরিয়াল গুলো দেখা যায় একই সিরিয়াল, মানে কম্পিউটারে করে এই কাগজগুলো পুলিশের সঙ্গেই দেখা যায়, খালি থেকে দেখা যায়। আর কিন্তু দুটো স্ট্রং ডকুমেন্ট আছে, ওই যে একটা আর টাকা ফেরত প্রদানের একটা এগ্রিমেন্ট মেহেদি হাসানের। ওগুলো অতি সাহেবকে আমি বুঝাতে পারলাম। উনি বললাম যে স্যার তাহলে ঠিক আছে, আপনারা 173 এজারায় একটা আবেদন করেন ডিসি রমনা যে মাসুদ আলমের কাছে। আমি দেখা করলাম, বললাম, তো উনি এটাকে আবেদনটা ফরওয়ার্ড করে দিলেন 173 শাহবাগের ওসিকে। উনি ওটা তদন্ত করে একটা রিপোর্ট দিয়ে দিলেন যে সে তার আসলে আমরা নিশ্চিত হওয়া যাচ্ছে না, ফার্নিচার ব্যবসায়ী বলছে। তো এগুলো গেল, তখন কিন্তু অব্যাহতিটা দিবে হলো পুলিশ কমিশনার। তো ফাইলটা পরবর্তীতে পুলিশ কমিশনার পর্যন্ত গেল। আর আমরা যখন স্বরাষ্ট্রতে যে আবেদনটা করছিলাম, ওটা হলো ঢাকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ওখান থেকে কবি স্বরাষ্ট্র থেকে কবি দেওয়া হলো পুলিশ কমিশনার এবং আইজিপি করা হয়, এটা তদন্ত করে ব্যবস্থা নেয়। ওটা গত বছর অক্টোবরে মোটামুটি এটা বেশ অগ্রসর হয়ে যায় এবং পুলিশ কমিশনার কাছে রিপোর্টটা যায় যে তাকে অব্যাহতি দেওয়া যায়। কিন্তু ওই পুলিশ কমিশনার কাছে যাওয়ার পরেও আর এই ডেভেলপমেন্টটা হয়নি, ওখানে গিয়ে আটকে গেছে। আর আদিস টাইম আমরা আবার জানতে পারছি যে তাকে ওই যে সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা যে গাড়িঘোড়ায় হামলা মামলা, এটাও তাকেও ওইটাতেও গ্রেফতার দেখানো হয়। এখানে লক্ষণীয় হলো যে তাকে 3-4টা মামলাতে সোন অ্যারেস্ট করা হয়েছে। ওই এজাহার নামীয় মামলা হলো যে শুধু একটা আসামি, একটা থেকে যেটা পেনাল কোডেরটা, যেটা এজাহার 3 নম্বর আসামি। আমরা পাইদিস টাইম ওটা চেম্বার জজের কাছে হিয়ারিং করেছিলাম, চেম্বার জজ দেয়নি, বলছিল আপনারা হাইকোর্টে আমাদের ক্রিমিনাল ডিসকেসটা শুনানি করেন। আমরা জানুয়ারি থেকে চেষ্টা করে আসছি, এটা সর্বশেষ 5 মার্চে আসছিল, লিস্টে আসছিল, এটা পরে লিস্টে আসছিল, এটা আপনার 5 মার্চের লিস্টে আসছে, সিরিয়ালে আপনার 107 নম্বর আইটেম ছিল। ওদের 5 মার্চে 98 আইটেম পর্যন্ত শুনে নিয়ে গেছে। আমাদের ধারণা ছিল যে 12 মার্চে এটা আসবে, আসতে পারে। আমাদের যেটাতে সে এলাম নামীয় 10 নম্বর আসামি, এই মামলাটা হলো আমাদের এখন হাইকোর্ট ডিভিশনের পেন্ডিং আছে। আর বাকিগুলো আমাদের যেটা সাবেক প্রধানমন্ত্রী গাজীপুর হামলা মামলাতে সমালোচিত হয়েছে, এটা ওখানে হয়েছিল, পাকিস্তান রিজেক্ট হয়ে গেছে, ওখানে রিজেক্ট হয়ে যায়। আমরা
আমাদের যতটুকু ইনফরমেশন আছে ওই যে পিছনে ওই যে মেহেদি হাসানের যে বিভিন্ন জায়গায় তৎপরতা চালিয়ে এই ঘটনা ওই ফরওয়ার্ড এগুলোতে তাকে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বা প্রচার সম্পাদক এগুলো হওয়াতে আমাদের আশঙ্কাদের কোর্টগুলো তাকে জানিয়ে দিচ্ছে না। আমি যতটুকু কাগজপত্র দেখেছি তার সে আসলে কোনো পার্টি করে না এবং অলরেডি ওই শাহবাগ থানা কিন্তু তদন্ত করে এই রিপোর্টটা দিয়েছিল যেটা পুলিশ কমিশনার করা বলে রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি আমরা নিশ্চিত করতে পারিনি। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো যে আগের দিনে ওসি ছিলেন সেই ওসি বদলি হয়ে গেছে, ওরা আবেদন ওসি আসছে বড় শুনছি যে ওই মামলাটাই ম্যাডামের গাড়ি করে হামলা মামলা দেওয়া তাকে সমাবেশ করা হয়েছে। এইভাবে বর্তমানে দুটো মামলা তার পরিস্থিতি জটিল, একটা হলো সন্ত্রাসী মামলায় সমাবেশ আছে আর একটা হলো ম্যাডামের মামলায় যে গাড়ি করে হামলা মামলা থেকে। তো এখানে এই কাগজটা দেখলে আপনারা দেখবেন এখানে আপনি শেষ হোক তারপরে নেন। কি একটা আনপ্রফেশনাল আছে? দুইবার করে এখানে যে ট্যাম্পারিং করে যে কাগজটা দেখলে বোঝা যায়। এটা আমি সবাইকে ওসিকে বলছিলাম এবং ডিসি রহমানকেও বলেছি যে এখানে সিরিয়ালটা তো বোঝা যায় যে 25 মাসে ডাবল হয়ে গেছে যেখানে ট্যাম্পারিং হয়েছে। এটা শাহবাগের ওসিকে এবং ডিসি রহমান মাসুদ আলমকে আমি বুঝাতে সক্ষম হয়েছিলাম, কিন্তু পরবর্তীতে এরপরে রিসেন্টলি যে এখন এই 1 মাস আগে শুনলাম যে আবার তাদের আরো একটা মামলায় আসছে, ওসি সাহেব চেঞ্জ হয়ে গেছে, এই পরিস্থিতিটা এইভাবে জটিল অবস্থায় আছে। আমারও বিশ্বাস এটা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ লাগবে। তাকে অলরেডি 5টা মামলায় আসামি হয়ে গেছে, 2টা তো মামলা বেইল হয়েছে, আরো 2টা মামলা এখনো আটকে আছে। আর সর্বশেষ হাইকোর্টে যেটা আছে এটা হয়তো আমরা সহসা শুনানি করতে পারবো। আমাদের বিশ্বাস যেহেতু বেনারকোটের 330 ধারার অভিযোগ ম্যাজিস্ট্রেট 1 বছর হয়ে গেছে, উচ্চ আদালতে তাদের এটা তো জামিন হবে, কিন্তু আরো 2টার কারণে সে সন্ত্রাসী বিরোধী মামলায় এবং যে ম্যাডামের কারিগর হামলা মামলা এগুলো যার নামে আসামি নয় ওখানে তাকে ফোন অ্যারেস্ট করা হয়েছে। তো ওই যে এটা নাহিদ যেটা বললেন যেটা ওই মেহেদি হাসান পুলিশের ঠিকাদারি করতো সেই হিসেবে মনে কিছু পুলিশ অফিসারের সাথে তার যোগাযোগ আছে। আমারও আশঙ্কা যে এগুলোই করতেছে, কারণ হলো যে তার ওই যে এই কাগজটা দেখবেন যে তার ওই যে এটা গত বছর জানুয়ারি মাসে যে টাকা ফেরত দিয়ে দিবে এই কথাটা এগ্রিমেন্ট দিয়ে শেষ হয়ে যাচ্ছে, আর রেজিস্টারটাও আছে। আর আমি যে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবের কাছে আবেদন করছিলাম এটা গত বছর জুলাই মাসে, ওনারা কিন্তু একসময় গেছেন তো মানে ফার্স্টটা হলো মূলত পুলিশের হাতে দিয়ে দিচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা না। এটা ওই যে পুলিশ কমিশনার কাছে গিয়ে পর্যন্ত আটকে আছে। লোকাল থানা থেকে আসছে, মানে লোকাল থানা তো তার খিলগাতে কিন্তু কোনো মামলা তার বিরুদ্ধে হয়নি, মামলাগুলো কলকাতা হচ্ছে কিন্তু শাহবাগ থানায়। তো তার অভিযোগটা এই যে শাহবাগ থানা এই যে সেক্টরটাও তার আছে 41 করে যে সেক্টর মেহেদি হাসানের সই করা, এটা 24 সালের ডিসেম্বরে, আর তাকে মামলায় জড়ানো হয়েছে 25 সালের মার্চে। তখন ওই তার থেকে যখন এই টাকার লেনদেন ওই যে সেক্টর দিয়ে বলছে যে আমি 4 মাসের ভিতরে টাকা শোধ করবো, এটা এই লিখিত এগ্রিমেন্টটাতে আছে। ওই 4 মাস শেষ হওয়ার আগেই করছে যে তাকে এই মামলা করে শাহবাগ থানার মামলা দিয়ে অ্যারেস্টের ব্যবস্থা করে দিয়েছে। এই ঘটনাটা হলো যে এই জায়গায়। ঠিক আছে, মোটামুটি আমরা বুঝতে পারছি বিষয়টা।